আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি হাবিবা আফরোজ এবং আমি নীরা ফেরদৌস। প্রতিনিয়ত বাড়ছে মাছ, মাংস ও ডিম সহ নিত্যপণ্যের দাম। এই অবস্থায় আমিষের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা, সঙ্গে বেড়েছে ডিমের দামও। কিছুদিন আগেও যেই ডিম 35 থেকে 40 টাকা হালি বিক্রি হচ্ছিল, তা এখন বিক্রি হচ্ছে 60 টাকায়। রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে খান আলামিন জানাচ্ছেন বিস্তারিত। নানা অজুহাতে বেড়েই চলছে নিত্যপণ্যের দাম। দিন দিন সবই যেন চলে যাচ্ছে সাধারণের নাগালের বাইরে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে আগেই, কিন্তু কোনো ইতিবাচক প্রভাব নেই বাজারে, বরং 5 দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 10 টাকা। পেঁয়াজ হলো 75, আলু হলো 55। কোরবানির ঈদের 1 মাস বাকি থাকলেও খোঁড়া যুক্তিতে বেড়ে চলেছে সব ধরনের মশলার দাম। জিরার দাম আর এলাচের দামটা খুব বেশি বাজারে, ঠিক আছে। গরুর মাংস বাজার ভেদে 770 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কেজিতে 100 টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। পুরো বসির দাম বেশি, গাড়ি ভাড়া বেশি, সব দিক দিয়ে তো বেশি। এটা আমার যেখানে 800 টাকা কেজি হওয়ার কথা 1200 টাকা কেজি যাচ্ছে, হয়তো 1100 বা 1000 টাকা দেবে, কিন্তু এটা তো অনেক বেশি। ডিম মুরগির বাজার নিয়ন্ত্রণ যেন এখন কারো হাতেই নেই। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। কিছুদিন আগেও যে ডিম 35 থেকে 40 টাকা হালিতে পাওয়া যেত, এখন তা পেতে গুনতে হচ্ছে 60 টাকা। 95-100টা যে বাচ্চাটা আমি কিনবো, এই বাচ্চাটা কিনে আমি 1 মাস 1.5 মাস পালার পরে এই খরচ নিয়ে আমার পোষায় না, তার জন্য দাম বাড়ছে। কালকে দামের থেকে আজকে 100 ডিমে 45 টাকা বেশি দিয়ে কিনছি। দ্রব্যমূল্যের এমন অবস্থায় পকেটের হিসাব মেলাতে হিমশিম অবস্থা ভোক্তাদের। খান আলামিন, আরটিভি, ঢাকা। বাজেট যেটা দেওয়া হবে সেটাই বাস্তবায়ন করা হবে, তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে কৃচ্ছ্রতা সাধন করতে জিডিপি কিছুটা কমে আসলেও সেটি দ্রুত সময়ে কাটিয়ে ওঠা সম্ভব। সকালে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারুফ রেজার রিপোর্ট। বাংলাদেশ অর্থনীতি সমিতি দেশের পেশাদার অর্থনীতিবিদদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই যার প্রতিটি সদস্য নির্মোহ গবেষণা আর গবেষণালব্ধ বিষয়বস্তুর প্রচারের মাধ্যমে অবদান রেখে চলেছেন দেশ ও জাতির কল্যাণে। পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে শুরু হলো সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলন। 2 দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলকে আমি উদ্বোধনী বক্তব্যে সরকার প্রধান বলেন, কারো করুণার পাত্র হয়ে নয়, বাংলাদেশ এখন নিজের মর্যাদা নিয়ে চলার সক্ষমতা অর্জন করেছে। একটার পর একটা কু 18-19টা কু হয়েছে বাংলাদেশে, যার ফলে বাংলাদেশ কখনো স্থিতিশীল হতে পারেনি। আমাদের এই দেশ বিশ্বের কাছে করুণার পাত্র হবে না, ভিক্ষা চেয়ে চলবে না, মাথা উঁচু করে মর্যাদা নিয়ে চলবে। ঋণের জাল থেকে প্রান্তিক মানুষকে মুক্ত করে তাদের নিজেদের সক্ষম করে গড়ে তোলা সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী। কথা বলেন চলমান বৈশ্বিক সংকট আর বাজার বাস্তবতা নিয়েও। আমরা 6 তারিখে বাজেট দেব, ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য কৃচ্ছ্রতা সাধন করতে গিয়েছি, এই কৃচ্ছ্রতা সাধনের ফলাফলটা হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কমবে, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সে বিশ্বাস আছে। সেইভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি। নানা উদ্যোগের মাধ্যমে চলমান অস্থিতিশীল বাজার দ্রুত কাটিয়ে ওঠার প্রত্যাশাও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের পায়ে দাঁড়াতে হবে। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। আগামীতেও দলের প্রতি মানুষের এই আস্থা ধরে রেখে সামনে এগিয়ে যেতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি। সকালে গণভবনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলীয় নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন। মারুফ রেজার আরও একটি রিপোর্টে দেখুন বিস্তারিত। নানা সংখ্যা কাটিয়ে আজ থেকে ঠিক 43 বছর আগে এই দিনে শত প্রত্যাশা নিয়ে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাই তো দিনটির প্রথম প্রহরেই দলের সভাপতিকে শুভেচ্ছা জানাতে গণভবনে ছুটে আসেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে শুভেচ্ছা বক্তব্যে কিছু ঘটনার স্মৃতিচারণ করেন সরকার প্রধান। কৃতজ্ঞতা জানান নেতাকর্মীদের। বলেন, নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়েও সাধারণ মানুষের মাঝে যে আস্থা তৈরি করেছে আওয়ামী লীগ, এটি ধরে রাখতে হবে আগামীতেও। হতাশ জাতিকে টেনে তোলা যায় না, কাজে তাদের মধ্যে আশার আলো জাগাতে হয়, তাদেরকে সামনে ভবিষ্যৎ দেখাতে হয়।
ভবিষ্যতের উন্নত জীবনের একটা চিত্র তুলে ধরতে হয়। তবেই মানুষকে নিয়েই তো কাজ করতে হবে, তবেই মানুষকে নিয়ে কাজ করা যায়, এবং আমরা সেটাই করার চেষ্টা করেছি। মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাওয়া দৃঢ় প্রত্যয়ের কথা জানান বঙ্গবন্ধু কন্যা। কি পেলাম না পেলাম সে চিন্তা করিনি, ভবিষ্যৎ কি তাও চিন্তা করি না, চিন্তা করি দেশের মানুষের ভবিষ্যৎটা আর সুন্দরভাবে গড়ে তুলে দিয়ে যাব। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব নেই, কিন্তু তার বাংলাদেশ, অন্তত এইটুকু বলতে পারি তিনি যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন এবং যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশ স্বাধীন করেছে, কিছুটা হলেও সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। শুভেচ্ছার এই আনুষ্ঠানিকতায় আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ সহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন। মারুফ রেজা, RTV, ঢাকা। র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র কাজ করছে এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে এই কথা জানান উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। বাংলাদেশ সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে। এমন তথ্যের সত্যতা সাংবাদিকরা জানতে চাইলে প্যাটেল বলেন, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। যুক্তরাষ্ট্র র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। প্রতিবেশী দেশ আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করে না, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় তিনি কথা জানান। স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করে দিয়েছে, এটা সত্য না। ফখরুল সাহেব, শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা। আমাদেরকে দেশি বিদেশি কোন শক্তি নয়। সরকার যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পেছনে ঘুরে আবার তাদের সমালোচনাও করে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। বিকেলে কারাবন্দী বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে মন্তব্য করেন তিনি। মঈন খান বলেন, যুক্তরাষ্ট্র চেয়েছিল নির্বাচনের আগে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা তৈরি করতে, কিন্তু সরকার আলোচনায় না গিয়ে বুলেটের জোরে ক্ষমতায় থাকতে চায়। বাংলাদেশের বর্তমান অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন দাবি করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা নিয়ে তাদের অবস্থান এক চুলো নড়েনি, তারা আগের অবস্থানেই আছে। আমেরিকার যুক্তরাষ্ট্র স্বীকার করে নেয়নি যে বাংলাদেশের সরকার আজকে নৈতিকভাবে বাংলাদেশ শাসন করছে। তারা বলেছে যে এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হয়নি এবং এই সাজানো নাটকীয় প্রহসনের নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি তারা সত্যিকার জনগণের প্রতিনিধি নন। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, সেই অবস্থান থেকে তারা এক চুল সরেনি। ঋণ খেলাপিদের তালিকা বিএনপির সময় বেশি ছিল বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার প্রত্যন্ত বনগজ কৃষ্ণনগর সড়কে তিতাস নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এই সময় তিনি অভিযোগ করেন, বিএনপি সরকারের আমলে নিজেরা পাকিস্তানের দালাল হয়ে দেশের জনগণকে শোষণ, শাসন এবং অত্যাচার করত। এর আগে স্থানীয়দের উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আইনমন্ত্রী। এ সময় আখাউড়া উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আপনারা যদি হিসাব দেখেন তাহলে দেখবেন যে এই ঋণ খেলাপির তালিকা বিএনপির সময় সবচেয়ে বেশি ছিল। যখন বিএনপি সরকার বাংলাদেশ তারা শাসন করত, তখন তারা যুদ্ধ অপরাধী, রাজাকার, আলবদর এবং নিজেরা পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের জনগণকে শোষণ করত, শাসন করত, অত্যাচার করত। রাজধানীর বাসাবোর মায়াকানন এলাকায় একটি নির্মাণাধীন 10 তলা ভবনের মাচা ভেঙে নিচে পড়ে মারা গেছেন 3 শ্রমিক।
সকালে এই ঘটনা ঘটে। ঘটনায় গাফিলতির জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মতিঝিল থানা পুলিশ। শরীয়ত খানের রিপোর্ট। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৩৮ বছর বয়সী আলতাফুল মাত্র ৫ দিন আগে মৃত বোনকে দাফন করে এসে আজই যোগ দিয়েছিলেন কাজে। বোন হয়েছে বড় আর হয়েছে বোনের পিঠটা পিঠি ছোট। এই মাটি দিয়া কালকা আইসা আজকে সকালে কামে গেছে, যাই যে মারা গেল। বাবা ১ বছর স্ট্রোক করছে আর মা আজকা পোলার কথা হইন না স্ট্রোক করছে। বছরখানেক আগে হৃদরোগে আক্রান্ত হন বাবা, আর আজ ছেলের মৃত্যুর সংবাদে মুমূর্ষ অবস্থা মায়েরও। এক ছেলে এক মেয়ে রেখে যাওয়া আলতাফুলের পরিবার এখন চিন্তিত ভবিষ্যৎ নিয়ে। কন্ট্রাক্টর বলছে তোমরা এটা আমরা বিধি ব্যবস্থা করতেছি, যেই ফয়সালা নেই আমরা তোমাদের সন্তুষ্ট করবো। হ্যাঁ 2টা বাচ্চা আছে, বাল বাচ্চা আছে, গরিব মানুষ। আমরা যাই খরচা মরচা যাই কিছু লাগুক আমরা তোমরা দিব, তোমরা হবে না, নিরাশ হবে না। নিহত আরেকজন অন্তর 25 বছরের যুবকের বাড়ি ময়মনসিংহে। তার স্বজনদের দাবি কোনো কাটাছেঁড়া ছাড়াই সন্তানের মরদেহ নিতে চান তারা। আমরা কোনো কেস মামলা করবো না, আমরা দেশে নিয়ে মাটি দিব, আমরা কাটাছিড়া করবো না। এটা ক্ষতিপূরণ হেরা যা করে তাই। গুরুতর আহত শরীফুলকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ এবং পরে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই মারা যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান সকাল 10টার দিকে 10 তলায় বাঁশের মাচায় কাজ করছিলেন তারা। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল না কারো। হঠাৎ মাচা ভেঙে পড়ে যান 3 জনই। নির্মাণাধীন ভবনটির নিরাপত্তাজনিত ব্যবস্থা না থাকায় ক্ষোভ জানান স্থানীয়রা। যে বাসগুলোতে কাজ করছে আর যে চালনিগুলো কাজ করছে কোনো সেফটি নেই। আসলে রাজুক একবারে সেখানে ভেঙে দিয়ে গেছে। 15 দিন পরে ওনারা আবার রাজুকরে তোয়াক্কা না করে সেম আবার রাজুক থেকে 3-4 হাত বাইরে কাজটা ওনারা 10 তলা পর্যন্ত করে গেছে। এত বড় একটা ভবনে কাজ করলে এটারে কিছু প্রোটেকশন থাকা উচিত ছিল। তারপরে অ্যাক্সিডেন্ট হইতেই পারে, যে তো কিছুই নেই। এদিকে ঘটনায় গাফিলতির জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মতিঝিল থানার উপকমিশনার। যথাযথ নিরাপত্তা প্রোটোকল না মেনে এই কাজটি করা হয়ে থাকে, যেটি আমরা মনে করছি হয়তো হয়েছে। তাছাড়া এই ধরনের একটি দুর্ঘটনা সংঘটিত হওয়ার সুযোগ ছিল না। সেক্ষেত্রে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। যারা অবহেলার জন্য যারা দায়ী, ঠিকাদার প্রতিষ্ঠান অথবা মালিক পক্ষ যেই দায়ী হোক না কেন, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় যাব। ভবনটির মালিক এবং প্রকৌশলীকে পুলিশ ধরতে না পারলেও নিহত স্বজনদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা। শরীয়ত খান, RTV, ঢাকা। কুমিল্লার সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রামের বসন্তপুর এলাকায় রিল্যাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হয়। এ সময় আহত 10 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের মধ্যে 2 জন হলেন কক্সবাজারের টেকনাফের মোহাম্মদ হোসেন ও চট্টগ্রামের বাঁশখালীর বদরুল হাসান রিয়াদ। স্থানীয়রা জানান ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল রিল্যাক্স পরিবহনের বাসটি। মহাসড়কের 14 গ্রাম উপজেলার বসন্তপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়, আহত হন কমপক্ষে 10 জন। সারা দেশে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। স্থানভেদে স্বাভাবিকের চেয়ে 1 থেকে 7 ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রা বয়ে যাচ্ছে। এতে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অফিস বলছে চলতি মাসের 20 তারিখের দিকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা 3 থেকে 4 দিন স্থায়ী হতে পারে। দেখুন শরীয়ত খানের আরেকটি রিপোর্ট। সারা দেশে আবারও বইছে তাপপ্রবাহ। সেই সঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করছে জনজীবনে। আবহাওয়া অধিদপ্তর বলছে সোমবার থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ চলবে আরও 2 দিন। তবে তাপমাত্রা 40 ডিগ্রির উপরে ওঠার সম্ভাবনা কম। বর্তমানে দেশের 8 বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে চলেছে। স্বাভাবিকের চেয়ে 1 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস স্থানভেদে তাপমাত্রা বেশি আছে। ঢাকায় 37.7 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা স্বাভাবিক থাকা উচিত এই সময় 33 ডিগ্রি সেলসিয়াসের মতো। 20 তারিখের দিকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা
3 থেকে 4 দিন স্থায়ী হতে পারে। তবে বৃষ্টির পর আবার আসতে পারে তাপপ্রবাহ। চলমান তাপপ্রবাহ এটি আজকে এবং আগামীকাল অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি যে 20 তারিখ থেকে দেশে মোটামুটি সারা দেশের উপরেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার চান্স আছে। এরপরে কিন্তু আবার তাপমাত্রা আরও কিছুটা বেড়ে যেতে পারে। বেড়ে গেলেও হয়তো সাময়িকভাবে সেই সময়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। চলতি মৌসুমে 31 মার্চ থেকে শুরু হয় তাপপ্রবাহ, যা চলে 6 মে পর্যন্ত। টানা তাপপ্রবাহের মধ্যে 30 এপ্রিল এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস। শরীয়ত খান, RTV, ঢাকা। এদিকে তাপদাহ বয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। চুয়াডাঙ্গায় আবারও বাড়তে শুরু করেছে তাপমাত্রা। বিকেল 3টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.5 ডিগ্রি সেলসিয়াস। এতে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শ্রমজীবীরা। মেহেরপুরে তাপমাত্রা বেড়ে যাওয়ায় জনজীবন অস্বস্তি নেমে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড় বৃষ্টি হয়েছে। এতে গরম কিছুটা কমলেও সকাল থেকে আবারও গরম বাড়তে শুরু করে। গরমে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। ঘন ঘন লোডশেডিংয়ে মানুষের কষ্ট বেড়েছে কুড়িগ্রামে। দিনাজপুরের হিলিতে অতিরিক্ত গরমে মাঠে কাজ করতে কষ্ট হচ্ছে মানুষের। পঙ্গু হাসপাতালে বন্ধ MRI ও সিটি স্ক্যান পরীক্ষা, অথচ বিশেষায়িত এই হাসপাতালে এই দুটি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রয়োজন হয়। 1 বছর ধরে অকেজো MRI মেশিনটি মেরামতযোগ্য নয়, আর 4 মাস ধরে নষ্ট হয়ে আছে সিটি স্ক্যান মেশিনটিও। এতে চরম দুর্ভোগে সাধারণ রোগীরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। স্বাস্থ্য খাতের বেহাল দশা নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের আজ শেষ পর্ব ছবি তুলেছেন আলাউদ্দিন আলী। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জরুরি চিকিৎসার জন্য 1972 সালে শহীদ সরওয়ার্দী হাসপাতালের বারান্দায় অস্থায়ীভাবে শুরু হয় পঙ্গু হাসপাতালের কার্যক্রম। তারপর থেকে দুর্ঘটনায় পড়া রোগীদের আস্থার নাম জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর। ভালো চিকিৎসা সেবা পাওয়ার আশায় সারা দেশ থেকে রোগীরা ছুটে আসেন এখানে। চিকিৎসা খরচও অপেক্ষাকৃত কম। মাজায় ব্যথা, হাড়ের ক্ষয়, চিকিৎসা চলতেছে দীর্ঘদিন ধরে। অন্যান্য হাসপাতাল থেকে সরকারি হাসপাতাল আমার মোটামুটি ভালো। পঙ্গুতে অনেক আলহামদুলিল্লাহ অনেক সেবা দেয় ভালো। এই হাসপাতালে 29টি অপারেশন থিয়েটারে প্রতিদিন অস্ত্রোপচার করা হয়। প্রতিদিন প্রায় 85 থেকে 90টা হয়, এর বেশি কখনো হয়, দুটো কম হয়। এতগুলো অপারেশন একটা হাসপাতালে হওয়া, এটা বাংলাদেশে কোনো হাসপাতালে আছে কিনা আমার জানা নেই। অ্যানেস্থেশিয়ার জনবল সংকটটা আমাদের খুব বেশি ভোগাচ্ছে। জনবল যদি আর একটু বাড়ানো যায় তাহলে এই সেবার মান, পরিধিটা এবং মানটা আর একটু সুন্দরভাবে করা সম্ভব। অথচ ব্যস্ত এই হাসপাতালে 1 বছরেরও বেশি সময় ধরে অতি জরুরি সেবা MRI পরীক্ষা করা যাচ্ছে না। ফলে ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন রোগীরা। MRI যে পরীক্ষা দিয়েছি, আমি অনেকদিন যাবৎ ঘুরতেছি, আজকে প্রায় 2 দিন ধরে এখানে এই পরীক্ষাটা হচ্ছে না। ডাক্তারকে আমি বারবার বলি, ডাক্তার আমার এখানে মেশিনটা নাই, আপনারা অন্য কোথাও থেকে নিয়ে আসেন। তা আমি এই রোগী নিয়ে কীভাবে যাব? এই রোগী ধরতে পারি না, তুলতে পারি না। রোগীর যে সমস্যা, না ছাড়া অনেক কষ্ট। হ্যাঁ, এই জন্য আর বাইরে নিতে গেলে আমার ব্যয়বহুল খরচ, আমি খরচ বহন করার মতো আমার সাধ্য নাই। MRI আর সিটি স্ক্যান পপুলার থেকে করেছি। MRI আপনার 7,000 টাকা হচ্ছে, 2,000 টাকা ডিসকাউন্ট নিছে, 5,000 টাকা। সিটি স্ক্যানও 6,000 কত টাকা হচ্ছে, 5,000 টাকা নিছে আর কি। এটা কয়েক মাস হলো এটা ঠিক করার জন্য প্রসেসিং আছে। আর MRI মেশিনটা একবার ডেড হয়ে গেছে, ওটা ঠিক করার কোনো বিকল্প নেই। নতুন মেশিনের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানান রেডিওলজি ও ইমেজিং বিভাগের প্রধান। অর্থোপেডিক হসপিটালে MRI ছাড়া আসলে চিন্তাই করা যায় না। যেসব পেশেন্ট এখানে আসে, MRI, সিটি, এক্সরে এটা খুবই এসেনশিয়াল। মেশিন কেনার জন্য আমরা লিখেছি। এখন ওরা যদি মানে সরকারি কর্তৃপক্ষ আমাদের কাছে চাবে যে এই মেশিনটা কিভাবে, বা ওরা যখন কেনার ডিসিশন নেবে, তখন আমরা যা যা প্রয়োজনে আমরা কিছু দিব। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আনা হলে তিনি জানান হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। আমি তো জানি না, আমি তো হলাম মাত্র বয়স আমার 3.5 মাস 4 মাস। সুতরাং আপনি যেটা বললেন সেটা আমি পঙ্গু হাসপাতালের পরিচালককে জিজ্ঞেস করব, তদন্ত করে দেখব কেন এটা বন্ধ, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। জরুরি রোগীদের চিকিৎসায় দ্রুত আমলাতান্ত্রিক জটিলতা দূর করে পঙ্গু হাসপাতালে MRI ও সিটি স্ক্যান পরীক্ষা চালুর দাবি রোগী ও চিকিৎসকদের। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। সিঙ্গার বাংলাদেশের ট্রান্সফরমেশনের বার্তা নিয়ে টার্কিশ সুপারস্টার বুরাক ওজচিভিত আসছে বাংলাদেশে। সিঙ্গার উড়াধুরা ফ্রাইডেতে 17-18 মে singarBD.com থেকে পণ্য কিনে ভাগ্যবান ক্রেতা দেখা করতে পারবেন তাদের প্রিয় অভিনেতা বুরাক ওজচিভিতের সাথে। রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করে ব্যর্থ হওয়া 10,000-এর বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য। আশ্রয়প্রার্থীদের ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তির অধীনে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে
সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। প্রায় 11,000 বাংলাদেশি ছাত্র গত বছর ভ্রমণ বা কাজের ভিসায় যুক্তরাজ্যে যান। সেখানে বসবাসের জন্য আশ্রয়ের আবেদন করেছিলেন তারা। এর মধ্যে শুধু 5% আবেদনই মঞ্জুর করে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ। বাকি আবেদনকারীদের নতুন রিটার্ন চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে দেশটি। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো সহজ করতে চলতি সপ্তাহে বাংলাদেশের সঙ্গে এর নতুন চুক্তি করেছেন তারা। নড়াইলের লোহাগড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালকে নৃশংসভাবে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি সহ 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে রাজধানীর কারণ বাজারে সংবাদ সম্মেলনে র্যাবের মিডিয়া উইং এর মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম জানান, বিরোধের জেরে সাবেক ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালকে হত্যা করে দুর্বৃত্তরা। গতরাতে অভিযান চালিয়ে চট্টগ্রামের বাইজিদ ও নড়াইল থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। গতকাল রাতে র্যাব 6 খুলনা, র্যাব 7 চট্টগ্রাম, র্যাব 10 লালবাগ ঢাকা এবং র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের একটি সমন্বিত চেষ্টার ফসল হিসেবে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত শুটার এবং অপর 3 জন সহকারী মোট 4 জনকে আমরা চট্টগ্রামের বায়েজিদ এলাকা এবং নড়াইল থেকে গ্রেফতার করতে সমর্থ হই। জামাতুল আনসার ফিল হিন্দাল শারকে প্রধান অস্ত্র সরবরাহকারী আব্দুল রহিমকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান জানান, সংগঠনটির মাস্টার মাইন্ড শামীম মাহফুজের ঘনিষ্ঠ সহচর এই রহিম। কুকিচিনের আস্তানায় ট্রেনিং শুরুর আগ থেকে সংগঠনটির জন্য অস্ত্র সংগ্রহ করে আসছিল শামীম। বেশিরভাগ সময় পাহাড়ে অবস্থান থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পর সমতলে এসে আত্মগোপনে চলে যায়। পরে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করে নাইখাংছড়ির গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। সংগঠনটি বর্তমানে নেতৃত্বশূন্য হয়ে গেলেও বিচ্ছিন্নভাবে সদস্য সংগ্রহের চেষ্টা চলছে বলে জানান ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা। আব্দুর রহিম পার্বত্য অঞ্চলে তার সে একাধিকবার তাদেরকে অস্ত্র সরবরাহ করেছে। আরও বেশি পরিমাণ অস্ত্র দেওয়ার কথা ছিল, তার কিছু অংশ সে প্রকিউর করেছিল, কালেকশন করেছিল। সেই অস্ত্র যৌথ বাহিনীর অভিযান শুরু হলে সে এই অস্ত্র গোলাবারুদ পাহাড়ে লুকিয়ে রেখে সে প্লেইন ল্যান্ডে চলে আসে। জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার। বাগেরহাটের চিতলমারীতে দিনরাত গণসংযোগ, উঠান বৈঠক ও মাইকিং করে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতিও। খুলনার দীঘলিয়ায়ও অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে সৈয়দা সামেদ আমানের রিপোর্ট। বাগেরহাটের চিতলমারী উপজেলায় চা দোকান থেকে শুরু করে শহরের অলিগলি এখন নির্বাচনী প্রচারে সরগরম। গভীর রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে যাচ্ছেন প্রার্থীরা। এই উপজেলা পরিষদ নির্বাচনে 3টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 8 জন প্রার্থী। এদের মধ্যে মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান অশোক কুমার বড়াল আর দোয়াত কলম প্রতীকের সাবেক যুবলীগ নেতা আবু জাফর মোহাম্মদ আলমগীর। পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও জয়ের বিষয়ে আশা প্রকাশ করেন তারা। সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে চিতলমারী উপজেলাবাসীর সেবা করার সুযোগ দান করবেন বলে আমি আশাবাদী। যেখানে যাচ্ছে জনতার ঢল আর ঢল, জনতার বিজয়, দত কলমের বিজয়। একজন সৎ এবং যোগ্য ব্যক্তি নির্বাচন করব। ইনশাআল্লাহ যদি ভালো প্রার্থী পাই আমরা তাকে ভোট দেব। নির্বাচন শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি শেষ করার কথা জানান নির্বাচন কর্মকর্তা। আমাদের প্রতি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। পুলিশ, আনসার, বিজিবি সদস্যরা নিয়মিত টহল দেবে এবং আমরা আশা করতেছি যে 21 তারিখে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে খুলনার দীঘলিয়ায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 8 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী। ভোটারদের আকৃষ্ট করতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগও। সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত উপজেলা গড়ার প্রত্যয় করেছি। বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস বিরোধী সমস্ত কার্যক্রমে ভূমিকা রাখবো। মানুষের শান্তিতে বসবাস করতে পারে সে সুব্যবস্থা করব। এজেন্ডা যিনি সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবেন, সাধারণ মানুষের পাশে যে থাকে, যার কাছে ব্যানালা রিক্সাওয়ালা কোনো ভেদাভেদ নেই, এমন প্রার্থীকে আমরা ভোট দেব। এই উপজেলায় মোট ভোটার 1,30,748 জন।
সৈয়দা সামিয়া তামান্না, RTV। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী SM ওহিদুজ্জামান। বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন। ওহিদুজ্জামানের অভিযোগ, চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অশোক বড়াল নির্বাচনে প্রভাব বিস্তার করছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন অশোক বড়াল। নির্বাচন হবে নিরপেক্ষ, আমি শঙ্কাবোধ করছি। এই নির্বাচনে পক্ষপাতিত্ব হবে। প্রশাসন যেভাবে তার নির্বাচনী প্রক্রিয়া চালাচ্ছে, আমি কোনো অভিযোগ করে, আমি কোনো প্রার্থী হিসেবে একটা অভিযোগ করেও কোনো সদুত্তর না পাওয়া, এটাও একটা কারণ। আওয়ামী লীগের যারা আছে তারা আমার পিছনে কাজ করতেছে। ইলেকশনের সময় তো কথাবার্তা তো নানান রকম অমুক সমুক অনেক কিছুই তো হচ্ছে। ক্যালিগ্রাফির মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হবে এবং দুদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় চর্চা তৈরি হবে, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সকালে ঢাকার কেরানীগঞ্জে হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্র ও জাপান দূতাবাসের যৌথ আয়োজনে ক্যালিগ্রাফি কর্মশালায় তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জাপানি ক্যালিগ্রাফি শেখানো হয়। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গাজার রাফায় ইসরায়েলি অভিযান বন্ধে চাপ দিতে বিশ্ব আদালতে আর্জি জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। অন্যদিকে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিতে বাইডেনকে ক্ষমতা প্রদান করে একটি বিল পাশ করেছে মার্কিন আইনসভার নিম্নকক্ষ। এদিকে গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে দুদুল্যমান ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা পেশ করেছে যুক্তরাষ্ট্র। ফারুক হোসেনের রিপোর্ট। গেল বছর 29শে ডিসেম্বর ইসরায়েলের বিরুদ্ধে মামলা করার পর গাজায় ইসরায়েলের চলমান অভিযান বন্ধে চতুর্থবারের মতো আন্তর্জাতিক বিচার আদালতের কাছে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার শুরু হওয়া প্রথম দিনের যুক্তিতর্কে প্রিটোরিয়া অভিযোগ করেছে গাজায় ইসরায়েলের জাতিগত নিধন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এ বর্বরতা বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়ার আর্জি দেশটির। গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে প্রায় 42%ই শিশু। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গেল 7 মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় 35,272 জন নিহত হয়েছেন। ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামকে সবার সম্মান করতে হবে উল্লেখ করে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বিশ্বের অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইসরায়েলে অস্ত্র সহায়তার জন্য বাইডেনকে ক্ষমতা দিতে আইনসভার নিম্নকক্ষে পাশ করা বিল এখন সিনেটে পাশের অপেক্ষায় রয়েছে। এদিকে যুদ্ধ শেষে গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি পরিকল্পনা দেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট। প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেছেন, গাজায় এখনো হামাসকে ধ্বংস করতে না পারায় অজুহাত তৈরি করেছেন অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল। অন্যদিকে চলমান সংঘাত শেষে উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। ফারুক হোসেন, RTV। খেলার খবর। টি-20 বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার বাংলাদেশ সময় ভোর 4:20 টেক্সাসের হিউস্টনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে টাইগারদের বহনকারী বিমানটি। এই মহা আসর শুরুর আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশনে মানিয়ে নিতে স্বাগতিকদের সঙ্গে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর আইসিসির সূচি অনুযায়ী 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে শান্তর দল। 28 মে প্রথম প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, আর 1 জুন ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। এরপর 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে শান্তর রিয়াদরা। আরও একটি বিশ্বকাপ, আরও একটি স্বপ্নযাত্রা। পুরো জাতিকে আনন্দের উপলক্ষ এনে দেওয়ার আরও এক সুযোগ ক্রিকেটারদের সামনে। গ্রুপ পর্বে 4 ম্যাচ, তার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে টাইগার ভক্তদের চোখ আটকে থাকবে আগামী কয়েকদিন। কোথায়, কবে আর কার বিপক্ষে বাংলাদেশের 22 গজের লড়াই, তা দেখে নেব মাহফুজুল ইসলামের রিপোর্টে।
হলস্টনের আকাশের সাদা মেঘের স্তর ভেদ করে স্বপ্নযাত্রার বিমান নেমেছে জর্জ বুশ এয়ারপোর্টে। টেক্সাসের আকাশের ঝকঝকে রোদেলা আবহে চমৎকার পরিবেশেও টাইগারদের চেহারায় ভ্রমণ ক্লান্তির ছাপ স্পষ্ট। সবার চোখ মুঠোফোনে। দীর্ঘ ভ্রমণের ঝক্কি কাটিয়ে ওঠার আগেই পৌঁছানোর বার্তা প্রিয়জনকে পাঠানোর তারা সবার। এই মুঠোফোনটা আগামী কয়েকদিন শান্ত থাকবে, কারণ দলের ব্যস্ত সূচি। মার্কিন মুল্লুকে বিমানের চাকা স্পর্শ করার সাথে সাথেই নতুন যাত্রার ব্যস্ততা শুরু টাইগারদের। টেক্সাসেই অনুশীলন করবে দল। মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ শুরু 21 মে। একদিন বিরতি দিয়ে 23 মে দ্বিতীয় ম্যাচ, আর 25 মে তৃতীয় টি-20-র মধ্য দিয়ে শেষ হবে বিশ্বকাপের আগে টাইগারদের নিজস্ব প্রস্তুতি পর্ব। 28 মে প্রথম ও জুনের প্রথম দিনে দ্বিতীয় আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। 1 জুন ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ হাতুড়ুর শিষ্যদের। মূল লড়াইয়ে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। 8 জুন ডালাসে হবে টাইগারদের প্রথম ম্যাচ। 10 জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের দ্বিতীয় ম্যাচ। 13 জুন নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচের পর 17 জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে টাইগারদের গ্রুপ পর্বের লড়াই। টি-20 বিশ্বকাপে টাইগারদের অতীত সুখকর নয়। নতুন বাস্তবতায় নতুন কন্ডিশনে বাংলাদেশের ক্রিকেটাররা পূরণ করতে পারবে কি লাখো কোটি ক্রিকেট প্রেমীর প্রত্যাশা, নাকি আরও এক স্বপ্নভঙ্গের গল্পের চিত্রনাট্য লিখে দেশে ফিরবে ক্রিকেটাররা? মাহফুজুল ইসলাম, RTV। বাংলাদেশ টেনিস ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব 14 এশিয়ান টেনিস প্রতিযোগিতায় মুকুট অর্জন করেছেন বাংলাদেশের কাব্য গায়েন। বালক এককের ফাইনালে হংকংয়ের হিম ওয়াংকে 6-2 ও 7-5 গেমে সরাসরি সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কাব্য। এছাড়া বালক দ্বৈতে চ্যাম্পিয়ন হয় কাব্য গায়েন ও মুশফিকুর রহমান জুটি। তবে বালিকা দ্বৈতে মুকুট অর্জন করেছে ভারতের নোভি রেড্ডি ভুন্দিওয়ালা। বালিকা দ্বৈতে রানার্স আপ হয়েছে বাংলাদেশ। রাজধানীর শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী। 6টি দেশের 27 জন বালিকা ও 9 জন বালক বালিকা প্রতিযোগিতায় অংশ নেন। আমার অনেক খুশি লাগছে। এর আগে আমি ATF কখনো খেলেছি, কিন্তু এমন একটা পজিশনে যাই নাই। এখন এই প্রথম আমার এই পজিশনটা অনেক ভালো লাগছে আমার। এই টুর্নামেন্টে আমাদের প্লেয়াররা খুবই ভালো করেছে, এটা আমরা আশাবাদী হয়েছি। আমাদের টেনিসের সঙ্গে শুধু ফেডারেশন না, যারা টেনিসের সঙ্গে যুক্ত আছে সারা বাংলাদেশে, তারা সকলেই আরও উৎসাহিত হবে। এটা আমাদের আগামী দিনের জন্য একটা ভালো সংবাদ। এখন এই ভালো সংবাদটাকে ধরে রাখার জন্য আমাদেরকে আরও কঠোর পরিশ্রম করতে হবে, আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।